এই ফুলকাকি, যশটা যে বললো সকালবেলা ওখান থেকে রওনা হবে, এখনো এসে পৌঁছলো না কেন? অনেকদিন পর কিন্তু বাড়িটা আবার ভরা ভরা লাগবে। হ্যাঁ, এই কদিন কিন্তু খুব ফাঁকা লাগছিল, যাই বলো। যশ থাকলে কিন্তু বাড়িটাকে একেবারে জমিয়ে রাখে। হ্যাঁ, ওর থাকা না থাকার মধ্যে সত্যি পার্থক্য আছে। একদম একদম। দিদিভাই বলছি যে রোহিণীও আসছে, আমার সাথে দেখা না করে চলে যাবে? তুমি এমন এক্সপেক্ট করছো যেন এখনই ওই বাড়ির বউ হয়ে গেছে? হয়নি বউ এখনো, আর তো 2 দিন। বাড়ির বউ তো হয়ে যাবে ও, তাই না? বউ হয়ে যাচ্ছে এটা তুমি বলো না। হ্যাঁ, আমরা ওকে আশীর্বাদ করে রাখছি। ওদের বিয়ের ডেটটা অ্যানাউন্স করা হচ্ছে, তার মানে ও এই বাড়ির বউ নয়। তুমি জানো না আমি অত কাছাকাছি করি না। আইনের দিক থেকে আমি খুব স্ট্রং একটা মানুষ। হ্যাঁ, ওই দিন একটা সামাজিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা তুমি আশীর্বাদ বলো আর এনগেজমেন্টই বলো, কিন্তু বহুদিন আগে একটা ফর্ম আমি সাইন করিয়ে নিয়েছিলাম। ডিসেম্বরের আগে ওদের বিয়েটা হবে, রেজিস্ট্রারকে বলা হয়ে গেছে, ওই দিন রেজিস্ট্রেশন হবে। না না না, কেউ দরজা খুলবে না, আমি দরজা খুলবো। আমার মনে হচ্ছে যশ এসছে। ভাই তো, আরে যশ, কেমন আছিস ভাই? যশ, আয় আয় আয়, এসো রোহিণী, এসো। কি বলেছিলাম? ঠিক আছে ঠিক আছে, প্রণাম করতে হবে না। রোহিণী, মুখটা এত ভার কেন? কি হয়েছে? যশ, আমি ওকে বলেছিলাম তোমাকে একটু চোখে চোখে রাখতে, তুমি ওর একটা কথাও শোনোনি। কি এটা গ্রামের মেয়ে, তাকে নিয়ে তুমি খুব বাড়াবাড়ি করেছো। থানা, পুলিশ এসব করেছো। মা 5 মিনিটও হয়নি ঘরে ঢুকেছে, জাস্ট ঢুকলাম আর তুমি এতটা রাস্তা ড্রাইভ করে এসেছি মম, এত টায়ার্ড আমি। আর ঠিক আছে, আমি জানি ও তোমাকে সব অলরেডি বলে দিয়েছে। ও যদি বলেও থাকে আমি সেটা অ্যাডমিট করবো না মম। না, লিসেন টু মি। তাই সুতরাং আমাকে ওগুলো বলে কোনো লাভ নেই মা। আচ্ছা ঠিক আছে, পরশুদিন বাড়িতে এত বড় একটা অকেশন, শুধু সেটা নিয়েই কথা বলবো, আর কিচ্ছু নিয়ে কথা বলবো না। কি ভাইপো? কাই, আরে ভাইপো ভাইপো, তুই এসে গেছিস। তোর আশাতে বাড়িটা প্রাণ ফিরে পেল। যা করেছিস বেশ করেছিস, আমি জানি তুই কোনো অন্যায় কাজ করতেই পারিস না। রোহিণী শোনো না, আমি বলছি যে তুমি খেয়ে যাবে তো? না আন্টি, আজকে আর খেয়ে যাব না, আমি বাড়ি ফিরেই খাবো। বাপি মা ওয়েট করছেন তো। অ্যাকচুয়ালি তোমাদের বাড়ি থেকেই বেরিয়েছিলাম, তাই আন্টির হাতে যশকে তুলে দিয়ে তোমাদের বাড়ি থেকে ফিরে যাচ্ছি। তুমি ওকে আন্টির হাতে তুলে না দিলে ও বাড়ি আসতে পারতো না বলছো? ও তো তা বলেনি জুন, ও বলেছে ওর রেসপন্সিবিলিটি ও কমপ্লিট করেছে। কিছু কিছু মানুষ থাকে যারা রেসপন্সিবল হয়, সবাই ইরেসপন্সিবল হয় না। যে রেসপন্সিবিলিটি শো করার মতো কি আছে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমি তো রেসপন্সিবিলিটির কোনো ব্যাপার দেখলাম না। এনিওয়ে, তোমাদের ট্রিপ কেমন হলো? তোমাদের পুজো কেমন কাটলো জুন্দি? ভালো। তোমাদের? আমাদের পুজো, আমাদের যা কাটলো সেটা আর বলো না। বাদ দাও না, তোমরা গ্রামে প্রথম গেলে তাই হয়তো গ্রামের অভিজ্ঞতা ভালো লাগেনি। না না আঙ্কেল, একদমই সেটা নয়। আমি আন্টিকে সব বলেছি ফোনে, তোমার ইচ্ছে হলে আন্টির থেকে জেনে নিও। একটা কথা খুব ভালো করে জেনে রাখ রোহিণী, আমার সঙ্গে চলার পথে তোকে কিন্তু আন্টি সব ব্যাপারে হেল্প করতে পারবে না। তুই যদি এটা ভেবে থাকিস যে তুই আমাকে পুরোপুরি বদলে ফেলবি, তাহলে তুই ভুল ভাবছিস। আরে আরে কি ব্যাপার কি বলো তো? হ্যাঁ, নিজেদের মধ্যে এত রাগারাগি কিসের তোমাদের? গ্রামে গিয়ে রপ্ত করেছে এটা আন্টি, এর আগে তো কোনোদিন দেখিনি। না না না, ও কিচ্ছু রপ্ত করেনি। ও প্রথম থেকে একটু নিজের মতন করে চলতে ভালোবাসে। বৌদি ওকে এটা করিস না সেটা করিস না করে এত বাধা দিয়েছে যে আলটিমেটলি ও নিজের মতন করেই চলতে থাকে।
ঠাম্মা কোথায় কাকাই? ঠাম্মা উপরে আছে। আগে তুই আমাদের সঙ্গে কথা বল, তারপর ঠাম্মার সঙ্গে দেখা করবি। কতদিন তোর সাথে দেখা হয়নি বলতো? আর তাছাড়া এই যে দুদিন বাদে অনুষ্ঠান, তার জন্য কিন্তু আমরা প্রচন্ড খাটাখাটনি করেছি যশ। তার জন্যে আমাদের পাওনার দরকার। এই তুমি তুমি যশের মতো ছোট্ট ছেলের কাছে পাওনা নেবে? কি যে বলো না। চুপ করো তো তুমি। হ্যাঁ, ছোট ছেলে। শোনো, মাও যা কাকিমাও তাই, বুঝেছো? হ্যাঁ, ছেলের বিয়েতে মা কাকিমারা তো আবদার করেই, তাই না রে বল? কাকিমণি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে এমনিই বলো না। তার জন্য আমার বিয়ে করার কি প্রয়োজন কাকিমণি? তুমি আমার কাছে কিছু আবদার করলে আমি তোমাকে এমনিই দেবো। তুমি বলো না তোমার কি চাই। কিচ্ছু না যশ, তুই ভালো থাক, তাহলেই আমরা খুশি। একটা কথা বলি যশ, ওই গ্রামের মেয়েটার সঙ্গে অত বাড়াবাড়ি না করলেও পারতে। ফুলকাকে কত দুঃখ করছিল, মানুষটা টেনশন করছিল না? এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না আমার। এই প্রসঙ্গটা এখানেই থাক না, তাছাড়া আমাকে একটু পরে বেরোতে হবে। কোথায় যাবি তুই? কলেজে যাব একটু। কলেজে যাবি মানে? তোর সঙ্গে তো কথা হয়েছিল যে শনিবার দিন অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর সোমবার থেকে আমরা দুজনে একসঙ্গে জয়েন করব। ভুল করছিস তুই, সেটা তুই বলেছিলি, আমি বলিনি। আমি আজই যাব। তার মানে এখন আমি বাড়ি যাব না, তোর সঙ্গে কলেজে যাব যশ? রোহিণী ও তো তোমার যাওয়ার কথা বলেনি, ও তো ওর নিজের যাওয়ার কথা বলেছে। তোমার ইচ্ছে না হলে তুমি যেও না। তার মানে তুই একা যাবি? আমি একা যাব না দোকা যাব, এটা এখন আমাকে বলতে হবে। মানে এটা নিয়ে এখন একটা কথা হবে এখানে, তাই তো? আমাকে উত্তর দিতে হবে আমি একা যাব না দোকা। কেন এরকম ভাবে কথা বলছিস আমার সাথে? কেন এরকম ভাবে ব্যবহার করছিস? তোর মনে হয় না যে এই ব্যবহারটা তোর সঙ্গে আমার করা উচিত? আন্টি, তুমি জানো না, তুমি জাস্ট ভাবতে পারবে না ওখানে গিয়ে আমার সাথে কি করেছে। প্রত্যেকটা মোমেন্টে, প্রতিটা ক্ষেত্রে আমাকে হিউমিলিয়েট করেছে সকলের সামনে। কিচ্ছু মানেনি, তুমি জানো? আমি কাউকে কিছু বলিনি, আমি দাঁতে দাঁত চেপে সমস্তটা সহ্য করেছি। তুমি বিশ্বাস করো, আমি সবটা সহ্য করেছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি শুধু একটাই কথা ভেবেছিলাম যে আমি এখানে আসবো, আমি তোমাকে সবটা বলবো। আমি তোমাকেও বলতাম না আন্টি, আমি একটা কথাও তোমাকে বলতাম না। ও যদি আমার সাথে একটু ভালো করে কথা বলতো আমি বলতাম না, একটু ভালো বিহেভ করতে আমি বলতাম না তোমাকে। একটা বাইরের মেয়ের জন্য, তুমি জানো, বাইরের মেয়ের জন্য আমাকে কত ছোট করেছে, কত অসম্মান করেছে। রোহিণী, দেখো এখানে সে একটা সাধারণ কথা বললাম তো, কি বলেছি ওকে আমি যে ওইভাবে আমার সাথে রিঅ্যাক্ট করে কথা বললো? তুমি বলো। আমি পারছি না, আমি এভাবে আর পারছি না। ও কেন এরকম ভাবে কথা বলবে আমার সাথে? কি বলবো? কত ভরসা করি আমি তোমার ওপর, কত ভরসা রাখি। যশ একটা ছেলে, গ্রামেগঞ্জে গেছে, খোলামেলা জায়গা, ফ্রিডম পেয়েছে, এনজয় করেছে, তাই বলে তুমি এতটা ভেঙে পড়বে? ছি মা, একটা কথা তো মনে রাখতে হবে, আর 2 দিন পরে অফিসিয়ালি তোমরা স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে, রাইট? আমার একটা কথা বলার আছে মা। বলো কি কথা? এই যে তোমরা যে এই ডিসিশনটা নিলে, কোথায় আমার সঙ্গে তো একবারও কথা বললে না এটা নিয়ে। কোন ডিসিশনের কথা বলছিস? না, এই যে আমাদের দুজনের বিয়ের ডেটটা ঠিক করে ফেলেছো, আমাদের আশীর্বাদের ব্যাপারটাও তোমরা ঠিক করে ফেলেছো, অথচ আমি কিছুই জানলাম না। এ কি পছন্দ তুমি করেছো?
তুমি ওকে বাড়িতে নিয়ে এসে বলেছো তুমি ওকে বিয়ে করতে চাও। এই বিয়েটা তো আমরা দিচ্ছি না, হ্যাঁ আমরা আমাদের দায়িত্বটুকু করছি। অদ্ভুত আশ্চর্য কথা বলছো তুমি। এর মধ্যে তোমাকে আলাদা করে জানানোর কি আছে? কথা তো হয়েই ছিল যে তোমরা বিদেশ যাওয়ার আগে, ডিসেম্বরের আগে তোমাদের বিয়েটা দিয়ে দেওয়া হবে। কথা হয়নি? ডিসিশনটা চেঞ্জ হয়েছে মা। আমি বিদেশে যাচ্ছি না। হোয়াট? কে ডিসিশনটা চেঞ্জ করালো তোর? শবনম, উফ তুমি কে শবনম? উচ্চারণ করছো কেন নামটা? তোমার একটা ক্লাস আছে, মনে রেখো। এই নামটা উচ্চারণ করবে না, বিশেষ করে যে নামটা যশের সাথে কোনো দিন জুড়তে পারে না। তোমাকে না আমি কিছুতেই শিখিয়ে উঠতে পারছি না। আস্তে আস্তে পারবে মা। কাম অন, এই তো সবে শুরু। দেখো তুমি ঠিক কয়েকদিনের মধ্যে ওকে ট্রেনিং দিয়ে তৈরি করে ফেলতে পারবে, দেখো তুমি। শোনো, তুমি তুমি আমাকে টিজ করছো নাকি? কাম অন মা, আমি তোমায় কোথায় টিজ করলাম? কি আশ্চর্য কথা। আমি তো যেটা সত্যি সেটাই বলছি। তুমি তো বলছো দেখো যে তুমি ওকে অনেকদিন ধরে ট্রেনিং দিচ্ছ অ্যান্ড ইউ আর নট স্যাটিসফাইড। তুমি সন্তুষ্ট হতে পারছো না। দেখো আমি তোমায় বলছি যে কিছুদিনের মধ্যেই তুমি সন্তুষ্ট হতে পারবে। রোহিণী একদম ঠিক তোমার ছাঁচে তৈরি হয়ে যাবে। কি রোহিণী, তুমি আমাকে বলো, তুমি পারবে না? আমি যদি কাকিমার মতো হতে পারি জুন্দি, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব। ব্যাস এই তো চাই। ওয়েল ডান, আদর্শ শাশুড়ি, আদর্শ বৌমা। এনিওয়ে যশ, আমি বেরোলাম বুঝলি, অফিস যেতে হবে। রাতে এসে তোর সাথে অনেক গল্প করবো, ঠিক আছে? সাবধানে যাস। ওই কথা রইল, শনিবার দিন খুব সুন্দর করে সেজে তুমি আসবে। কিছু মনে করো না, যে পার্লার থেকে আমাকে সাজাতে আসে সেখান থেকে তোমার বাড়িতে যাবে তোমাকে সাজাতে, কেমন? আর যশকে নিয়ে চিন্তা করো না, ওর তো মুড সুইং হয়। ও তো আজ বলছে বিদেশ যাবে না, 7 দিন দাও, বলে বিদেশ যাব। না মা, আমি বিদেশে যাব না। ইনফ্যাক্ট আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, অ্যান্ড ইট উইল রিমেন সেম ফর এভার। আমি কোনোদিন এই দেশ ছেড়ে বিদেশে ডাক্তারি করতে যাব না। বরং আমি শহরে ডাক্তারি করার পাশাপাশি গ্রামেও ডাক্তারি করব। এত দূর? তুমি দেখো আন্টি, দেখো, তুমি দেখো। যশ, তোকে নিয়ে আমার অনেক অহংকার, অনেক গর্ব। দেখিস, সারা জীবন যেন আমার সেই অহংকার, সেই গর্ব সেটা যাতে তুই রক্ষা করতে পারিস। শফিক বাবা, তোমার প্রথম পক্ষের বউ কেমন করে মারা গেল? বলো না কি হয়েছিল, বলো। ওই তো যখন তখন বাপের বাড়ি চলে যেতে চাইতো, ওটা আমার একদমই পছন্দ না। আরে বাবা, মেয়েরা বিয়ের পর নিজের সংসার ছেড়ে বাপের সংসারে পড়ে থাকবে,
না না, আমি মেলা বারণ করেছি, কোনো কথাই শুনতো না। একদিন বাড়ি ফিরে এসে দেখি ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো রেগে আগুন। আমার অনুমতি না নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আর আমার বারণ করা সত্ত্বেও। মেলা মার মেরেছি, ভীষণ মার মেরেছি। মেয়েরে একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ছিটকিনে দিয়ে কাজে চলে গেছি। সন্ধেবেলায় গাঁয়ের লোকজন গিয়ে বলছে, শফিক তোমার বউ নাকি গায়ে আগুন দিয়েছে। হাসপাতালে গিয়েছিলাম, বাঁচানো গেল না। আসলে শরীরে তো কিছু ছিল না। একদিন বাড়ি ফিরে এসে দেখি ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো রেগে আগুন। আমার অনুমতি না নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আর আমার বারণ করা সত্ত্বেও। মেলা মার মেরেছি, ভীষণ মার মেরেছি। মেয়েরে একদম ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ছিটকিনে দিয়ে কাজে চলে গেছে। সন্ধেবেলায় গাঁয়ের লোকজন গিয়ে বলছে, শফিক তোমার বউ নাকি গায়ে আগুন দিয়েছে। জেনে বুঝে সকল কথা শোনার পরও এই ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? হে আল্লাহ! তোমার প্রথম পক্ষের বউ অবাধ্য ছিল, তুমি তাকে শাসন করেছো, তাতে কোনো গুনাহ হবে না তোমার। তুমি তো তার গায়ে আগুন লাগাওনি, সে নিজেই জেদ করে লাগিয়েছে। এতে তোমার কোনো গুনাহ হবে না। তাহলে কথা কি দাঁড়ালো হুজুর? শোনো রবিউল, জমি জমার ব্যাপারে কি কথা বলবে তুমি বলে নাও। পরশুদিন বিয়ে, এখনো যদি কাজ না আগাও, মুখের কথাই তো সব হয় না রবিউল। আমার পৈতৃক সম্পত্তি বলতে তো ওইটুকুই, ওই 1 বিঘা জমি। তো এই 1 বিঘা জমি আমি তোমারে দেব ভাবছিলাম। তো হুজুর বললেন যে তুমি তো জমি চাও না, টাকা চাও। তো আমি জমিটা বিক্রি করছি, বিক্রি করে টাকাটা পেলেই আমি তোমারে দিয়ে দেবো। আমি এখনো টাকাটা পাইনি, টাকাটা কাল পাবো। তুমি কিছু চিন্তা করো না বাবা, মেয়ের বিয়ে দেওয়াতে যেদিন আসবো আমি সেই দিনই তোমার হাতে আমি টাকাটা দিয়ে দেবো। হুজুর আপনি কিন্তু সাক্ষী রইলেন, পুরো টাকা না পেলে কিন্তু আমি কবুল বলবো না। ওরে বাপ, আমি তো আছি। রবিউল মিছে কথা বলে না, সত্যিও জমি বিক্রি করেছে, কালও টাকাটা পাবে। পরশু তো আমি এখানেই থাকবো, আমার সামনেই সে টাকাটা তোমাকে দেবে। ঠিক আছে, তবে যা শুনছি মেয়ে তো নাকি খুবই অবাধ্য। তা শেষ পর্যন্ত বিয়ে করতে আসবে তো? কালই কিন্তু আমার বাসায় আমার চাচিরা চলে আসবে। বিয়ের জোগাড় যন্ত্র কিন্তু কাল থেকেই শুরু হবে। দেখুন হুজুর, শেষ পর্যন্ত আমার মুখ পুড়বে না তো? না না শফিক বাবা, তুমি কিচ্ছু ভেবো না। আমি যেমন করে হোক আমার মেয়েকে নিয়ে আসব। আমার মেয়ের শাদী আমি তোমার সঙ্গেই দেব, তোমার সঙ্গেই দেব। ভাবি, রঞ্জাপ্পা, আম্মু, আম্মু এসেছিস? আম্মু, আম্মু কাঁদছো কেন তুমি? আমি তো বড় বাড়িতে ভালোই ছিলাম। আমি জানি তুই ভালো ছিলি, তোর যে সব থেকে ভালো থাকার জায়গা বড় বাড়িতে, আমার থেকে কে ভালো জানে বলতো? কিন্তু আমার ঘরটা যে অন্ধকার হয়েছিল, তুই আমার আধার ঘরের প্রদীপ। এই প্রদীপটা না জ্বললে আমার ঘরে যে আধার কাটে না। মেয়ে মানুষ, সারা জীবন তার এখানে পড়ে থাকবি না, এই গায়ে আমার ঘর আগলে তো আর তুই থাকবি না। তখন আমি কি করব? যখনকার কথা তখন ভেবো। এখন তোমার মেয়ে তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ওকে ডাক্তারি পাশ করতে হবে, কত লেখাপড়া করতে হবে। যশেরা এসে তো অনেক কিছু বুঝিয়ে গেছে। তারপর তো আবার ও বলছে যে ও নাকি এই গ্রামেই এসে ডাক্তারি করবে। তাহলে
আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। হ্যাঁ গো স্বপ্নাবের আম্মু। এ কি রঞ্জা দিদি? সে কি গো রঞ্জা দিদি দাঁড় করিয়ে রাখছো, বসতে দাওনি? হ্যাঁ রঞ্জা দিদি বসেন বসেন। আমাকে দাও, আমাকে। সর সর বসেন বসেন রঞ্জা দিদি, বসেন বসেন। আপনি যদি আমার বাসায় একটু না বসেন তাহলে কিন্তু আমি ভাববো যে আপনি আমার উপর এখনো রাগ করে আছেন। বসেন। তোমার উপর রাগ করে থাকে আর যাই করে থাকে রবিউল দাদা, শবনম আমার মেয়ের মতো। তাই শবনম যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি এই বাড়িতে আসবো।